নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। সবাইকে জানাই শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব, খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক, অনেক স্বাগত। এখন সময় হলো ঘড়িতে ঠিক ৭টা আর আজকে এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছেন যে আপনারা আমি এইমাত্র চা করতে বসেছি। মেয়েকে ওইদিকে ব্রাশ করিয়ে বসতে দিয়েছি পড়তে। ও পড়ছে আর আমি এদিকে চা করে এবার বিস্কিট নিয়ে তারপর দুজনে মিলে একটু খাবো। খেয়ে নিয়ে ওকে একটু বলবো ও নিজে, নিজে পড়তে। আর আমি আমার সংসারের কাজগুলো একটু টুকি, টুকি করে নেব। প্রতিদিনের মতো আজকের দিনেও প্রথমেই শুরু করলাম রান্নাঘর পরিষ্কার করা। আর এটা না আমার ডেলি রুটিনের মধ্যেই হয়ে গেছে। প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বলতে পারেন যে ওই চা খাবার পরে আগে রান্নাঘরটা পরিষ্কার না করলেই হয় না। তবে প্রতিদিন কিন্তু এইভাবে ডিপ ক্লিনভাবে পরিষ্কার করা হয় না। আজকে যেমন একটু সাবান নিয়েছি, বাসন মাজার সাবান, আর সেই বাসন মাজার যে প্যাডগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি এভাবে প্রতিদিনই পরিষ্কার করি। ওই যখন দরকার পড়ে আর কি রান্নাঘরটা পরিষ্কার করা তখনই। তাই কি হয়েছে, কালকে রাতে অতটা ডিপভাবে পরিষ্কার করা হয়নি। কারণ হচ্ছে যেহেতু আমরা আগে খেয়ে নিই, আমি আর মেয়ে বিশেষ করে, তারপরে হচ্ছে আমার হাসব্যান্ড খায়। ও একটু লেট নাইট করে খায় আর আমরা একটু আগে, আগে খেয়ে নিয়ে যে যার কাজে আর কি ব্যস্ত থাকি। হাসব্যান্ডের যেহেতু রাতের বেলা একটু রাত জেগে কাজ করতে হয়, তো সেই কারণেই কিন্তু ও একটু আমাদের স্বাদ ছাড়া হয়ে খায়। তো সেটা কিন্তু কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না প্লিজ। আর এটা কিন্তু আমাদের একটা কি বলবো, পেশা বলতে পারেন, যেহেতু ওর কাজ নিয়েও ব্যস্ত থাকে আর আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। তাই যখন ও রান্নাঘরে একটু দেরি করেই খাওয়া দাওয়া করে সেক্ষেত্রে কিন্তু সেভাবে আমাকে আর পরিষ্কার করা হয় না। আর পরিষ্কার করে রাখলেও কিন্তু ও খাওয়া দাওয়ার পরে আবার রান্নাঘরটা একটু নোংরা হয়ে যায়। তাই যখন যেদিন দেখি যে ওর খাওয়াটা আগে হয়ে যায় সেদিন হয়তো পরিষ্কার করে রাখলেও রাখতে পারি, কিন্তু কি হয়, সেই সকালবেলা উঠে আমাকে কিন্তু আবার একটা ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতেই হবে। তাই কালকে যেহেতু অতটা পরিষ্কার করা হয়নি তাই সকালবেলা উঠে আজকে একটু সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন স্টিলের গ্যাস ওভেনের যে সেটটা রয়েছে, এটা কিন্তু সাবান দিয়ে আর ওই প্যাড দিয়ে একটু বাসনের মতোই মেজে নিলে কিন্তু বেশ চকচকে হয়ে যায়। আর আমার সংসারের নিয়ম রীতি বলতে পারেন যে সকাল থেকে তো আমাদের সংসারে আর রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না। অনেক সংসারে হয় সকালবেলা রান্না করে তারা সারাটা দিন অন্য কাজে ব্যস্ত থাকে, কিন্তু আমাদের আবার হয় ঠিক তার উল্টোটা। আমাদের সকালবেলা এই চা খাবারটা খেয়ে একটু টিফিন খাবারের জোগাড় করা হয়, তারপরে কিন্তু আমাদের দুপুরের দিকে রান্নাবান্নাটা করা হয়। মোটামুটিভাবে আমরা ১টা-২টোর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর সেই জন্যেই কিন্তু আমাদের সকালবেলায় এরকম ঘর দুয়ার পরিষ্কার করে তারপরেই কিন্তু রান্না টান্না বসাতে হয়। না হলে কিন্তু আমাদেরই অসুবিধা হয়, কাজে পিছিয়ে পড়ি। আর এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে রান্না বসানো কিংবা ঘরের অন্যান্য যাবতীয় যে কাজগুলো সেগুলো করা। রান্নাঘর পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এরপরেই কিন্তু কিছু এঁটো বাসন ওই হালকা মতো কটা পড়ে আছে, তো সেগুলো একটু মেজে দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে আবার কালকে আবার কটা জামা কাপড় নোংরা হয়েছিল সেগুলো আজকে সকালেই ভিজিয়ে দিয়েছি। যখনই ব্রাশ করেছিলাম তখনই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে এসেছি সাবান গুঁড়ো দিয়ে। আর একটু ভিজতে টাইম দিয়েছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি ওই করতে গেলে না নোংরাগুলো ভালো ওঠে না, তাই জন্য আগে থেকে ভিজিয়ে দিয়ে এদিকে এই কাজগুলো কমপ্লিট করছি। তারপরে কি হয়, সুবিধা হবে যেহেতু এখন আমি স্নান করিনি, তো এই সমস্ত কাজগুলো করে যেয়ে আমি আমি কিন্তু ভিজে গেলেও আমার তাতে অসুবিধা নেই, কারণ ওই স্নান করে নেব কাচাকুচির পরে। আর তার আগে যদি ওইসব কাজগুলো করতে যাই আমাকে কিন্তু একদম ভিজে যেতে হবে, তাতে আমার ঠান্ডা লাগার ভয় কিন্তু আরও বেশি হয়ে যাবে।
আর এই কটা দিন কিন্তু প্রচণ্ডই ঠান্ডা পড়েছে, মানে হাড় কাঁপুনি ঠান্ডা যেটা বলে, বলে না পৌষ মাসের যে হাড় কাঁপুনি ঠান্ডা, ঠিক তাই। আর আমার একটুই শীত বেশি, জানেন তো। আর আমার শীতটা এত পরিমাণে যে সবসময় আমি ঘরের মধ্যে থাকলে একটা সোয়েটার আর 2 জোড়া মোজা অন্তত আমার লাগবেই। না হলে আমাকে আর কেউ মনে হয় ঠিক রাখতে পারবে না, কারণ এত পরিমাণে ঠান্ডাটা আমার লাগে। আর তার থেকে তো আমার আরও ধাত আছে, ঠান্ডা লাগার ধাতটা এত পরিমাণে যে বেশি জল ঘাটাঘাটি করা কিংবা ঠান্ডা লাগালেই আর দেখতে হবে না, একদম চোখ মুখ ফুলে একাকার হয়ে যাবে। কিছুক্ষণ আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমাকে কিছু জামা কাপড় কাচতে হবে, তো সেইগুলোই এই গামলার মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু সাবান গুঁড়ো দিয়ে। তো এগুলোই এখন একটু কেচে কুচে তারপর একটু মেলতে হবে, তারপর আবার জল ভরা আছে, জল ভরে টরে তারপর আমার স্নান টান কমপ্লিট করে আবার আসবো আপনাদের সঙ্গে একটু কথা বলতে। বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান টানানো সেরে নিয়েছি, এদিকে পুজোটাও দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর ওগুলো শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর ক্যামেরার ক্যাপচার করতে করতে না অনেকটা সময়ই চলে যায়। আপনাদের সামনে যতটা সহজে আমরা এগুলো প্রকাশ করি বা দেখাতে পারি, ঠিক কিন্তু ততটাই কষ্টকর এই জিনিসগুলো করতে। কারণ হচ্ছে আমাদের টাইম মেনটেন করতে হয়, তার সাথে সংসার সামলানো, বাচ্চা সামলানো, সব কিছু সামলেই কিন্তু আমাদের এইসব কাজগুলো কমপ্লিট করতে হয়। আমরা যতই প্ল্যান করে রাখি না কেন, এই টাইমের পরে এই টাইমে এই কাজটা করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। ওই একই ব্যাপার যে টাইম থাকতে থাকতে কাজ না করে উঠতে পারলে তো সবার সংসারের অশান্তি শুরু হয়ে যাবে। এর থেকে ভালো আমরা যতটা পারি, যতটা প্রকাশ করতে পারি ততটা করেই আপনাদেরকে সন্তুষ্ট করা কিংবা নিজের মনের মধ্যে একটা শান্তি সৃষ্টি করা। এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে, পরীক্ষা হয়ে গেছে, এবার শুধুমাত্র রেজাল্ট বেরোনোর অপেক্ষা। তো তারপরে নতুন বইপত্র, আবার নতুন বই খাতা নিয়ে পড়াশোনা শুরু করা। সেই জন্য এখন আর সেরকমভাবে চাপ নেই, অন্তত মেয়ের পেছনে। তাই ও একটু খাওয়া দাওয়া করে ওই আশেপাশে যত বন্ধুবান্ধব আছে, ওর আর কি ছোটো মেয়েরা আছে আমাদের আরও, তাদের সঙ্গে একটু খেলাধুলা করছে। ওকে স্নান করানো হয়ে গেছে আর আমি তো স্নান করেই নিয়েছি। তারপরে দেখো একটু ঘরে চা টা খেয়ে দিয়ে তারপরে বাইরে এগুলো মেলতে এসেছি। তখন জামা কাপড়গুলো আর মেলা হয়ে ওঠেনি, বাইরে জড়ো করে রেখেছিলাম যে জলটা একটু ঝরুক, তারপরে আমি এই কাজগুলো একটু করে নিই তাড়াহুড়ো করে। নাহলে তো আবার পিছিয়ে পড়বো, এই কাজ করতে এসে আর একটা কাজ ঠিক মতো করতে পারবো না, যেহেতু ঠাকুরকে খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আবার দুপুর পেরিয়ে গেলে তো ঠাকুরকে খেতে দেওয়াটাও ঠিক হবে না। তাই ভাবছিলাম যে আগে পুজো আচড়াটা করে নিই, তো তারপরে মেলে টেলে দেবো জামা কাপড়গুলো। তো সেই জন্যেই আর কি দেরিটা হয়ে গেল। কয়েকদিন আগে আমার বাপের বাড়ি থেকে আমার মা এসেছিল, তো মা ওখান থেকে একটু মূলো শাক, তারপরে কিছু সবজি যেগুলো বাবা চাষ করে সেগুলো কিছু নিয়ে এসেছিল। তো মূলো শাকটা আজকে একটু এই যে কাটছি, এখন এগুলো ভাজা করব। আর মূলোগুলো তো সেরকমভাবে খাওয়া হয় না, কারণ আমাদের এবাড়ি আর ও বাড়ি সম্পূর্ণ আলাদা। তো সেভাবে কিন্তু মূলো এখানে কিছু খাওয়া হয় না। তো মূলোটা আমরা শুধু এখানে মুড়ির সাথে কেটেই খাই। ওই মুড়ি যখন মাখি সকালবেলায় টিফিন খাবারে যদি মুড়ি টুড়ি খাই, তখন কিন্তু মূলো দিয়ে আমরা মুড়িটা খাই। আর এ বাড়িতে কিন্তু মূলো দিয়ে মুড়ি খেতে সবাই ভালোবাসে, ইদানিং আমার মেয়েও খুব পছন্দ করে মুড়ি দিয়ে মূলো খেতে। মূলো শাকটা কেটে নিয়েছি, এবার একটু আলুটা কাটবো আর তার সাথে একটু পেঁপে কাটবো। আর আজকে রান্না করব হচ্ছে ডিম আর আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল, একদম হালকা পাতলা মতো ঝোলটা করব, শুধুমাত্র একটু জিরে বাটার, একটু আদা বাটা দিয়ে আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে
আর একটু তরকারির রঙটা লাল করার জন্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োগুলো হয় সেগুলো দিয়েই তরকারিটা করব। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ওই হলদে তারপরে ভ্যাটভেটে হয়ে থাকলে না আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না সেই রকম তরকারি খেতে। তো ওর ইচ্ছার বিরুদ্ধে তো আমি কিছু করতে পারি না। আমি যদিও সাদাসিধে খেতে চাই, ও সাদাসিধে খেতে চায়, তবে একটু তরকারির রঙটা যদি একটু লাল লাল না হয় তো ওর কাছে ভালো লাগে না বা ওর রুচিতে আসে না। তো তখনই অশান্তি সৃষ্টি হয়। তার থেকে ভালো অশান্তি সৃষ্টি না করে ও যেটা চায় সেটাই ওর মতো করে তৈরি করে ওকে খেতে দেওয়াই ভালো। আর আমার মতো প্রতিটি ঘরের গৃহবধূ যারা আছেন তাদের মনে হয় না যে এরকম সমস্যাগুলো হয়েই থাকে যে কী রান্না করব কী রান্না করব করে বড়দের কাছে জিজ্ঞাসা করে কিন্তু আমাদের রান্নাটা করতে হয়। কারণ আমাদের নিজের পছন্দ অপছন্দ কিন্তু এরকমভাবে আমাদের সংসারের মধ্যে চলে না। বিশেষ করে এখানে যেহেতু পুরুষ শাসিত সমাজ, পুরুষ জাতি আমাদের মাথার উপরে সর্বক্ষণ থাকে। তো তাদের কথা মতো আমাদের চলতে হয় কিংবা তাদের কথায় আমাদের সংসারটা চালাতে হয়। আর সংসারের মূল কেন্দ্রবিন্দু যেহেতু একজন পুরুষই হয়, পুরুষের আয়েই আমাদের সংসার চলে, তো সেই ক্ষেত্রে তো তাদের কথা শুনে আমাদের চলতেই হবে। একজন বিবাহিত নারীর ক্ষেত্রে কিন্তু সদা সর্বদা লক্ষ্য রাখতে হয় কিভাবে আমার হাজব্যান্ড সন্তুষ্ট থাকবে কিংবা কিভাবে আমার পরিবারের আর যে বাকি সদস্যরা আছে তারা সন্তুষ্ট থাকবে। আমার কাজের মাধ্যমেই তাদেরকে সন্তুষ্ট রাখা কিংবা আমার কথাবার্তার মধ্যেই তাদেরকে সন্তুষ্ট রাখতে হয়। নয়, নয় করে বিবাহিত জীবনের প্রায় অনেকটা বছরই আমি কাটিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমার কিন্তু এখন একটা অভিজ্ঞতার মতো হয়ে গেছে যে কীভাবে আমি সংসার সামলাবো কিংবা হাসব্যান্ডকে সামলাবো। তারপর আমার মেয়ে আছে, মেয়েকে কী করে সামলাবো এবং সংসারে আরও যে সদস্যরা আছে তাদেরকে সামলাবো। হয় না যে নতুন, নতুন এসে অনেক সময় আমরা বুঝতে পারি না। এই প্রবলেমটা আমারও হয়েছে। কিন্তু সেটা একটা দিন যেতে, যেতে আর অভিজ্ঞতার সাথে, সাথে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তো সেইভাবেই কিন্তু চলছি সংসার। তবে আমার লাইফের এই যে সংসার জীবন এটা কিন্তু মোটেও সহজ ছিল না। আমার বাপের বাড়ি হলো বাঙাল আর কি, এই বাংলাদেশীয় বাঙাল। আর আমার এই শ্বশুরবাড়ি হচ্ছে এই দেশীয় ঘটি। মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে কায়স্থ আর আমরা হচ্ছে কী বলে সেই কাশ্যপ গোত্র যেটা। তো সেই রকমই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা হচ্ছে এই বাঙাল আর আমার হাসব্যান্ড হচ্ছে ঘটি। তো এই বাঙাল ঘটির সংসার মানে কতটা যে কষ্টকর আর কতটা মানিয়ে নিয়ে যে আমাদের থাকতে হয়, তো সেটা একমাত্র আমি আমার হাসব্যান্ডই জানি। যদিও হাসব্যান্ডের ক্ষেত্রে সেরকম কিছু অসুবিধা মনে হয় না, তবে অসুবিধাটা আমার আগে হতো সেই পরিমাণে কিন্তু এখন অনেকটাই কমে গেছে। যেহেতু অনেক কটা বছরই কাটিয়েছি সংসার, ৯, ৯ করে প্রায় ১২-১৩ বছর হয়ে গেল। আসলে কি বন্ধুরা জানেন তো, প্রায় বলতে পারেন আর কি স্যাক্রিফাইস করতে শিখে গেছি। সমস্ত কিছুই মানিয়ে নিতে শিখে গেছি। যেটা হয় বয়সের সাথে, সাথে অভিজ্ঞতার সাথে, সাথে। তো সেইভাবেই আমাদের সংসার চলছে। আর মাঝে, মাঝে কী হয় জানেন তো? প্রায়ই আমার কথাবার্তা, যেহেতু আমরা বাঙাল, আমাদের একটু কথাবার্তার মধ্যে টান থাকেই। তারপরে আমার মা-বাবা যদি এবার আমাদের ঘরে আসে কিংবা আমার মা-বাবার সঙ্গে যখন ফোনে কথা বলি, তো তখন কিন্তু আমাকে একটু বাঙাল কথাবার্তা বলতেই হয়। আর আমার হাসব্যান্ডও সেই কারণে কিন্তু একটু মজাও করে, আবার মাঝে, মাঝে রেগেও যায়। আবার এখন যেহেতু আমার মেয়ে আমার বাপের বাড়ি গেলে আমাদের ওইখানের মতো কথা একটু বলতে চায়। আর ওর মুখে কিন্তু ওই সমস্ত কথাগুলো অনেকটাই ভালো লাগে। কারণ এখানকার কথাবার্তা আর ওখানকার কথাবার্তা সম্পূর্ণ আলাদা। আর আমাদের কালচারও কিন্তু একদমই আলাদা, একদম ডিফারেন্ট। তো সেই সব কথাবার্তাই আরও আগামী ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন আমি কতটা স্যাক্রিফাইস করছি বা কতটা মানিয়ে নিয়ে আছি কিংবা আমার হাসব্যান্ড কেমন, আমার মেয়ে কেমন, আমার সংসার কেমন, এই সমস্ত কিছুই আস্তে, আস্তে আপনারা সমস্ত ভিডিওতে দেখতে পাবেন। কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই আমার সাথে চলতে হবে, আমাকে লক্ষ্য রাখতে হবে, আমার ভিডিওগুলো লক্ষ্য রাখতে হবে আর অনেকটা ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকতে হবে। তবেই তো আমার জীবনের সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আমার লাইফে সমস্ত কিছু শেয়ার করে আমিও কিন্তু অনেকটা শান্তি পাবো। আর আপনারা যদি আমার এই লাইফের সমস্ত কিছু একটু দেখেন তো আমিও আপনাদের কাছে অনেকটা কৃতজ্ঞ থাকবো। এদিকে ১ম এ আমি ডিম ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আলু আর যে পেঁপের তরকারি করব সেইটাও ভেজে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আর জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবারে এটাকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর তারপরে এদিকে দেখো একটু আমড়া, এটা হচ্ছে চাটনি করব, আমড়ার চাটনি। আর এই আমড়া কিন্তু আমাদের গাছে হয়েছে, আমাদের যে খামার আছে তো সেইখানে আমড়ার একটা গাছ আছে। তো সেখানে প্রচুর পরিমাণে আমড়া হয় আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমড়াতলায় অনেক আমড়া পড়ে আছে। তো এখন না এমন সিজন, এই আমড়া এত পরিমাণে পড়ছে পেকে, পেকে যে আমাদের আর খাবার খেয়ে শেষ করতে পারছি না। মানে এই আমড়াগুলো খেয়ে শেষ করতে পারছি না। অনেকটা আমড়া নষ্টও হয়ে যাচ্ছে। অনেকে আবার নিয়েও যাচ্ছে, অনেককে দেয়াও হচ্ছে। তো
এরকম করেই কিন্তু আমরা খাচ্ছি। আর এখানে আমড়ার টকটা করার জন্য আলাদা করে একটা বাটি নিয়েছি, কারণ আরেকটা কড়াই করতে গেলে সেখানে আবার কষ্ট হবে, আমাকে আবার ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে। সেই জন্য এরকম একটা ছোট বাটি নিয়েছি। আর এই বাটিটা কিন্তু আমার মেয়ের ছিল, কারণ ছোটোবেলাতে ওর যত খাবার রান্না হতো না এরকম বাটিতে রান্না করতাম। তো সেই বাটিটাই একটু পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আমড়ার টকটা। তার সাথে একটু গুড় দেবো, গুড় দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর একটু জ্বালিয়ে নিয়ে নামিয়ে নেব। এদিকে তরকারিটা একটু তেলানি দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে, তারপরে একটু জ্বালিয়ে নিয়ে তরকারিটা কিন্তু কমপ্লিট করে নামিয়ে নেব। তারপরে সোজা চলে এলাম বিকেলবেলায়। কিছু জামাকাপড় ওই যে মেলে দিয়েছিলাম না বিকেলে সকালের দিকে, তো সেই জামাকাপড়গুলো এখনও পর্যন্ত শুকায় পারে নাই। তো সেই জামাকাপড়গুলো একটু ভিজে একটু শুকনো হয়ে আছে, তো যেগুলো ভিজে আছে সেগুলো উপরের বারান্দায় গিয়ে মেলে দিয়ে আসবো। আর যেগুলো একটু শুকনো শুকনো আছে সেগুলো পাশের চালাতে রেখে দেবো। আর একটু জামাকাপড়গুলো তুলে তারপরে একটু সন্ধ্যাবাতি দিতে হবে, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরের আলোটা একদম ঘোর হয়ে এসছে। তো সেগুলো একটু মেলে দিয়ে আসছি উপরে, উপর দিকে এসে আবার তারপরে সন্ধ্যার বাতিটা দেখাবো। এইখানে দেখেন আবার আমার হাজব্যান্ডের যে গাড়িটা রাখবে না, তখন আর ওই ঢাকা দেওয়ার সময় কি করে, এই তাঁবুটা জড়সড় করে এরকম করে ঢাকা দিয়ে রাখবে। বাবুর কোনো সময় একটু মনে হয় না যে একটু ভাঁজ টাজ করে গুছিয়ে ফুছিয়ে রাখে তারপরে গাড়িটা নয় ঢাকা দিই। তো ওইসব ও অত কেয়ার করে না আর কি, ক্লান্ত হয়ে যায় এসে, হয়তো ওর ভালোও লাগে না। তো সেই জন্য আমি একটু তাঁবুটাকে গোছগাছ করে রাখছি। আর যতই ওর গাড়ি টাকার জিনিস যে ছাউনিটা থাকে না সেই গাড়ি টাকার, তো সেটাও আর ইউজ করে না। তাই জন্য এই তাঁবুটা যখন হাতের কাছে পায় তাঁবুটা দিয়েই ঢাকা দেয়। এত শীত পড়ছে বন্ধুরা, আর যে কি কই, আর ভাল লাগে না যে শীতের মধ্যে যে পাটা ডুবাবো সেটাও ইচ্ছা করে না। আর মুখে হাতে তো জল দিতে একদমই কি বলবো আর, ইচ্ছাই করে না, তবুও তো দিতে হবে। সন্ধ্যাবেলা যেহেতু একটু সন্ধ্যা প্রদীপ দেখাইতে হইবে ঠাকুরকে, তো সেক্ষেত্রে তো একটু নিজেকে পরিষ্কার থাকতেও হবে। তো পরিষ্কার টরিষ্কার হয়ে নাইটিটাও ছাইড়া ফেলছি। নাইটিটা ছাইড়ে দেখেন যে ঘরের মধ্যে পুজো দিতে এসে পড়ছি। একটু ধূপ ধরাই দিছি, ধূপ ধরাই দিয়ে চারিধারে একটু দেখাই দিই, তারপরে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আবার দেখা হবে আগামীকাল ঠিক সকাল 10টায়। ততক্ষণ আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন। সকলকে জানাই টাটা।